আমাদের যিনি প্রধানমন্ত্রীর ওয়াইফ আছেন তার কি কোনো কনস্টিটিউশনাল পজিশন আছে? নাই তো। রাষ্ট্রের কোনো পদ আছে? নাই। অন্য দেশে কিন্তু ফার্স্ট লেডি বা এ ধরনের একটা পদ থাকে। বা আপনি দেখবেন বারাক ওবামার যিনি ওয়াইফ ছিল উনি মেলিন্ডা ফাউন্ডেশন বা একটা ফাউন্ডেশন খুলে ওইটার আন্ডারে কাজ করেন। আবার যারা রাজারা আছে তাদের ওয়াইফরাও একটা ফাউন্ডেশন খুলে ফাউন্ডেশনের অধীনে হলো কাজ করে। তো বাংলাদেশের এই যে গভর্নমেন্টের যে প্রোগ্রামগুলোতে যাচ্ছে, ওনার নাম কি যেন, জুবাইদা। তো উনি যে প্রোগ্রামগুলোতে যাচ্ছে রাষ্ট্রের টাকা খরচ করে কোন ক্যাপাসিটিতে যাচ্ছে, এবং ওনার মেয়েকেও বাংলাদেশে হলো নিয়ে আসছে কোন ক্যাপাসিটিতে রাষ্ট্রীয় প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করছে। তারপরে একজন বাংলাদেশের যিনি কলকাঠি নাড়েন, ইসমাইল জবিউল্লাহ নাম, মানে প্রশাসনে সবচেয়ে যিনি কলকাঠি নাড়েন, ওনার একজন শালা আছে মুস্তাফিজুর রহমান হিরো, তাকে নিয়ে বানাইছে হলো আপনার আইডিয়াল কলেজের মনে সভাপতি। এরপরে হলো আপনার ক্রিকেট বোর্ডগুলোতে দেখবেন সবাই বাচ্চা টাচ্চাকে দিয়েছে। তো বাংলাদেশে তো কিন্তু এক ধরনের মোনার্কি আছে, এবং এই মোনার্কির বিপরীতে কিন্তু যখন দেশটার নাম দিয়েছেন পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। রিপাবলিক শব্দটা হলো গণপ্রজাতন্ত্রী, যেখানে জনগণকে সার্বভৌম ক্ষমতার অধিকারী দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে সার্বভৌম ক্ষমতার অধিকারী হলো দুইটা গোষ্ঠী, একটা হলো শেখ ফ্যামিলি যাকে আমরা বিদায় করেছি, আর একটা জিয়া ফ্যামিলি আছে। আল্লাহ জানে ওনাদের কী হবে, যে অবস্থা ওনারা শুরু করেছেন এটা হলো ভবিষ্যতের আমরা বলতে পারবো। এখনই কিছু বললে আবার আমাদের উপর অত্যাচার নেমে আসবে। একটু স্ট্র্যাটেজিক ওয়েতে চলতে হবে হ্যাকমতের সাথে। আমি যেটা বলতেছিলাম এই যে ডান বামের খেলা, তো আমাদের সবাই নেতাকর্মীরা বেশি খুবই গলা ভরে উচ্চারণ করে আমরা খুবই মধ্যপন্থী। তো আমি আজকে একটু মধ্যপন্থীর ক্রিটিসিজম করব। সেটা হলো সেন্ট্রিস্ট একটা আছে, আর একটা হলো রেডিক্যাল সেন্ট্রিজমেরই। এটা সবখানে আপনারা যখন আপনাদেরকে ধরা হয় তখন আপনারা এটা উত্তর দিতে পারেন না। আজকে এখানে অনেকে একসাথে হয়েছেন, এই কথাগুলো 2-3 মিনিটে আমি বলে দিই। এটা হলো সেন্ট্রিজম সাধারণত হলো বাংলাদেশের ওইভাবে নাই। এটা যেটা হয়েছে নর্ডিক কান্ট্রিগুলো হয়েছিল, সেখানে হলো সোশ্যাল ওয়েলফেয়ার বেসড এসেছে, অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলো আছে, নরওয়ে, ওই রাষ্ট্রগুলো যেখানে 5টা রাষ্ট্র আছে, এবং এটা আরবও কিছু আছে সোশ্যাল ওয়েলফেয়ার পলিটিক্স, অর্থাৎ রাজা সব কিছু সম্পদ আহরণ করে জনগণের মাঝে বিলিয়ে দেয়। কোনো ডান বাম ওইভাবে ইসলামপন্থার উত্থাপন হয় না, বামপন্থার উত্থাপন হয় না। সেটা একটা সময় বাথ পার্টি যারা ছিল আর কি, আরব রিপাবলিকের বাথ মানে আরব সোশ্যালিজম, এটা হলো আনোয়ার সাদ্দাম হোসেন, ওনারা নিয়ে আসতে চাইছিল, ওনাদেরকে গুলি করে খুন করে দেওয়া হয়েছিল আর কি। তো বাংলাদেশে সেন্ট্রিজমের যে আলাপটা দেওয়া হয়, সেন্ট্রিজমের আলাপ একদিকে হলো বাংলাদেশে ওই ধরনের ভালো বামপন্থী না থাকার কারণে, সোশ্যাল ডেমোক্রেসি না থাকার কারণে, স্বভাবতই এখানে 90% মুসলমান হওয়ার কারণে, বড় একটা কমই শিক্ষা ব্যবস্থা থাকার কারণে স্বভাবতই যেই দলে আসুক একটু হলো মুসলিম দিকে হেলে যায়। এবং যেহেতু আমরা 47-এ মুসলিম আইডেন্টিটি নিয়ে হলো এখানে হলো স্বাধীন হয়েছিলাম, যে বাংলাদেশে একটা কনস্টিটিউয়েন্ট বডি হবে যেহেতু মুসলিম স্বাধীন সার্বভৌমগুলো রাষ্ট্রগুলো হচ্ছে। কিন্তু আমরা 71-ও একটা জানান দিয়েছিলাম, আমাদের মুসলিম পরিচয়ের বাইরে আমাদের আরেকটা পরিচয় আছে, সেটা হলো বাঙালি। এবং জিয়াউর রহমান এসে একটা জিনিস করেছিলেন, উনি বলেছিলেন আমাদের অর্থনৈতিক মুক্তির জায়গাটা আমাদের নিশ্চিত করতে হবে। তো অর্থনৈতিক জায়গা আমরা নিশ্চিত ওইভাবে করতে পারি নাই। পরে বেগম খালেদা জিয়া যখন এসেছিলেন, উনি গণতান্ত্রিক যে যাত্রা অর্থাৎ ডেমোক্রেসিক টার্মগুলো নিয়ে আসার চেষ্টা করেছিলেন, রাজপথে লড়াই করেছিলেন, এবং সেখানে ইসলামপন্থী যে দলগুলোকে ওইগুলোকে অনেক সুযোগ সুবিধা দিয়েছিলেন, কাছে রাখার চেষ্টা করেছিলেন। তবে বাংলাদেশের যে আইডিয়াটা জিয়াউর রহমান দিয়েছিলেন ওটা সেন্ট্রিজম কিছু আইডিয়া ছিল, যে আইডিয়ার মধ্যে আলেম ওলামারা থাকার কথা ছিল। কিন্তু হলো যদু মিয়া যখন এসেছিলেন, ওনারা তো ন্যাব বাসানি থেকে এসেছে, ওই মুসলিম লীগের যারা ছিল তাদেরকে অ্যাকোমোডেট করতে পারছে, ইসলামপন্থীদেরকে বাংলাদেশ আইডিয়ার মধ্যে অ্যাকোমোডেট বিএনপি করতে পারে নাই, ফলত 4 দলীয় জোট বানাইতে হয়েছিল। আবার এই বামপন্থীদেরকেও ভালো মতন নিতে পারে নাই। বামপন্থীদের কোনো ব্যক্তি পেয়েছে কিন্তু দল হিসাবে কাদেরকে পায় নাই। আবার যারা হিন্দু আছে তাদেরকেও বিএনপি ওইভাবে অ্যাকোমোডেট করতে পারে নাই, নারীদেরকেও পারে নাই। ফলত বাংলাদেশ যে আইডিয়া এটা বাস্তবায়ন হয় নাই আর, এবং না হওয়ার কারণে বিএনপি হলো বারবারই হলো যখনই ক্ষমতায় আসে তখনই তাদের উপরে কেউ হলো ভর করে। এবার হলো বিএনপির উপরে পচা কিছু লাল পতাকার গোষ্ঠী হলো ভর করেছে, এবং এদের পরিচয় দেয় এরা মিডিয়াতে গিয়ে, নাম হলো একটা সিনিয়র সাংবাদিক, এস দিয়ে তো বলতে পারে না, দন্তস্বদ নিয়ে না, ছ দিয়ে সিনিয়র সাংবাদিক আর। তারপরে হলো এদের পরিচয় হলো বিশিষ্ট বুদ্ধিজীবী, বিশিষ্ট পরজীবী, বিশিষ্ট লাল পতাকার অধিকারী, অনেক মিলায়া ঝিলায়া এদেরকে হলো একত্রিত করার চেষ্টা করছে বিএনপি। তা আমাদের যারা কমের ভাইয়েরা এরা হলো বিএনপির সাথে গিয়েছেন জামাত ঠেকানোর জন্য। তো এখন বিএনপির সাথেও ওনাদের ভালো ব্যবস্থা হচ্ছে না, কারণ বিএনপি থেকে ওইভাবে কোনো কিছুই পায়নি।
তা আমাদের যে লড়াইটা, এই লড়াইটা আমরা খুবই সুস্পষ্ট। সেন্ট্রিজম হলো সলিউশন বেসড হয়। সলিউশন বেসড হলো, প্রথম হলো কোনো সেন্ট্রিস্ট পার্টি করাপশনের সাথে জড়িত হইতে পারবে না। সো আমাদের এনসিপিকে প্রথমেই, যুব শক্তিকে, যেহেতু আপনারা আগামী বিপ্লবের নেতৃত্ব দিবেন, করাপশন থেকে মুক্ত থাকতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো জনগণের যে আসল সমস্যা সেন্ট্রিস্ট পার্টি ওইটা নিয়ে হলো অ্যাডভোকেসি করে। নাও আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো হেলথ প্রবলেম, জনগণের হেলথ সমস্যা, এডুকেশন প্রবলেম, আর একটা হলো ইকোনমিক প্রবলেম। আর যেই সেন্ট্রিস্ট পার্টি হয় ওইটার ব্যাকবোন থাকে হলো মিডল ক্লাস ফ্যামিলি, কারণ মিডল ক্লাস ফ্যামিলি সোশ্যালি আপলিফট হতে চায়। তা আপলিফট যখন হতে চায় তারা, সেই জায়গা থেকে তারা চায় বাংলাদেশে নতুন করে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য। তাহলে ইকোনমিক সিস্টেমটা আমাদের এখন এই জায়গাতে পরিবর্তন করতে হবে। তা আমাদের যদি কেউ জিজ্ঞেস করে, বলবেন যে ভাই আমি ডানও বুঝি না বামও বুঝি না, সবগুলা পচা জিনিস, আমি মানুষের যে সমস্যা সেগুলো সমাধান কল্পে রাজনীতি করতেছি, আপনার যে হেলথ সমস্যা, আপনার যে এডুকেশন প্রবলেম, সেটার জন্য কাজ করতেছি। তাহলে যুবশক্তির কাজটা কি? এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল 1 কোটি লোকের কর্মসংস্থান করবে। 1 কোটির মধ্যে অলরেডি মনে হয় 1 কোটি লোকের কর্মসংস্থান তারা করে ফেলছে, তবে 1 কোটি বাংলাদেশের জনগণের করে নাই, সবগুলাই হলো বাংলাদেশের ছাত্রদল যুবদল যারা গাড়ির পিছনে দৌড়িয়েছে তাদেরকে হলো কর্মসংস্থান হয়েছে বাংলাদেশে। তো বাংলাদেশে কর্মসংস্থানের যে স্ট্যান্ডার্ড ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা হলো আপনি যদি গাড়ির পিছনে দৌড়ান, পড়াশোনা করা লাগবে না, তাহলে হলো কর্মসংস্থান। অর্থাৎ বিএনপির যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থানটা হলো বিএনপির দলীয় নেতাকর্মীদের জন্য। ফলত আমাদের যারা গণঅভ্যুত্থান আন্দোলনে এসেছিল তারা কেন এসেছিল? একটা চাকরির জন্য। একটা মানুষ একটা চাকরি চায়, একটা মানুষ জীবনের মান উন্নয়ন চায়, সেই জায়গাটা আমরা নিশ্চিত করতে পারি নাই। ফলত আমাদের পুরো সোশ্যাল সেক্টরটা ইনস্টেবল জায়গা রয়েছে, স্টেবিলিটি নাই। স্টেবিলিটি না থাকলে আমাদের এখানে দেখেছেন যে আপনারা হলো গত 2 বছরে কেউ হলো ডানপন্থার দিকে ঝুঁকে যায়, কেউ হলো এক্সট্রিমিজম হয়ে যায়, কিন্তু রাইট যে পলিটিক্স বাংলাদেশে সেদিকে কেউ যাচ্ছে না। এবং হিন্দুরাও এখানে এক্সট্রিমিজম হয়ে যায়। আবার এই হলো অনেকে হিন্দুদের মন্দিরে হামলা চালিয়েছে, দেখেন সুন্নিদের উপরও হামলা হচ্ছে। তো বাংলাদেশে স্টেবল না সিকিউরিটির ক্ষেত্রে। যেই কথাটা গুরুত্বপূর্ণ এই জায়গাটায়, আর এটা হলো ফরেন পলিসি। ফরেন পলিসির ক্ষেত্রে আমরা বলি আমরা সেন্ট্রিস্ট। তা আমাদের বলা হয়েছে কোনো আমাদের শত্রু নাই, সবাই বন্ধু। তো পাগলের কোনো আসলে শত্রু থাকে না, পাগলের সব বন্ধু থাকে। তো এই জন্য আমরা বলবো আমাদের স্ট্র্যাটেজিক ওয়েতে চিন্তা করতে হবে নতুনভাবে, যে আমাদের সাউথ এশিয়া রিজিয়নে আমরা দেখেন 3 দিক দিকে ভারত দিয়ে ঘেরাও আছি, এবং ভারত যেটা করতেছে তাদের সংবিধান সংস্কার করতে চেষ্টা করেছে, এবং সেই ক্ষেত্রে বিজেপির ক্ষেত্রে শিক্ষা সংস্কার আন্দোলনে তারা নেমে এসেছে। তা আমরাও আপনাদের যুবশক্তিকে বলবো আপনারা যেন স্পেসিফিক একটা আন্দোলন ধরেন, যেটা কর্মসংস্থান আন্দোলন, যে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, কী ওয়েতে সরকার দিতে হবে, এটার জন্য আপনারা রাজপথে নামেন। তাহলে যিনি কর্মসংস্থানের ব্যবস্থা করে, যিনি ইউথ এবং স্পোর্টস মিনিস্টার রয়েছে, সে আমাদেরকে কি দিয়েছে, সে যদি ব্যর্থ হয় তার পদত্যাগ করান, আর সে যদি ভালো হয় তাকে হেল্প করেন। এর বাইরে তো কোনো কিছু নাই। যারা নারী আছে তারা নারী সেক্টরে অনুযায়ী কাজ করেন, আপনারা এক একটা ধরে কাজ করেন। যদি এটা করতে পারেন, আশা করি যে যারা ইন্ডিয়া স্টুডেন্ট আছে তারা কিন্তু ধর্মান্ধ যিনি আছে তাকে নিয়ে কাজ করতেছে, এবং সেখানে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করার জন্য কাজ করতেছে। ওরা স্পেসিফিক দপ্তর ধরে কাজ করতেছে। আরেকদিকে হলো আমাদের বঙ্গোপসাগরে ওই সময় মুক্তিযুদ্ধের সময় হলো আমেরিকা উপস্থিত হয়েছিল, এবং এখনও আমেরিকা আছে, ভবিষ্যতেও তারা এখানে বড় একটা ইনফ্লুয়েন্সিয়াল ক্ষমতা রাখতে চেষ্টা করতেছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমাদের পানি ছাড়া কোনো মুক্তি নেই। সাগরে আমাদের শেষ বাঁচার উপায়, হয়তো সাগরে যেয়ে আমরা হলো বাঁচবো অথবা মরবো। ওই যে তীর হারায় ঢেউর সাগে পাড়ি দিব রে, আমাদের ওই পাড়ি দেওয়া ছো না। এই জন্য হলো এগুলো অনুধাবন করেই এই যে ফররুখ তো কিন্তু বাংলাদেশ থেকে ইসলামপন্থীরা হারিয়ে দিয়েছে। ফররুখ আমাদের একটা চেতনার উজ্জীবনী জায়গা। ফররুখ কিন্তু এই জায়গাটা ধরেছেন এবং উনি কথা বলেছেন, এবং এখানে যারাই বাংলাদেশের কবি আছেন তারা এই বিষয়গুলো কথা বলেছেন, সে বিষয়গুলো আওয়াজ দিয়েছেন। তো আমি আজকে আপনাদের একটু বেশি সময় নিয়ে গেলাম। তো এখন আমাদের যেটা করতে হবে, যিনি চুপ্পু রাষ্ট্রপতি আছেন, সরকারের যেটা প্ল্যান দেখেন, এখন কিন্তু আগেই স্পিকার বানানো হয়েছে একজন ক্যান্টনমেন্টের লোকরা, অর্থাৎ মেজর হাফিজকে। এবং আর্মি বরাবরে এই গণ অভ্যুত্থানের পরে যারা ছাত্র নেতৃত্ব আছে তাদের থেকে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করেছে, এবং ডিজিএফআই খুবই সুশৃঙ্খল ওয়েতে ছাত্রদেরকে রাজপথ থেকে সরিয়ে দিয়েছে, এবং ছাত্রদেরকে বাংলাদেশে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করে মব পার্টির নামে তাদেরকে হলো বিকৃত করা হয়েছে। ছাত্ররা কেন হলো রাজপথে থাকবে, এটা ডিজিএফআই খুব সুচারুরূপে করেছে। এবং তাদের একটা প্ল্যান ছিল যে যেই সরকারি ক্ষমতায় আসুক, ও এমনি সুলাইমান আলাইহিসসালামের মতন বৈশা থাকবে, কিন্তু ও শরীরে কোনো
প্রাণবায়ু থাকবে না, এবং ব্যাকবন থেকে হলো তারা ক্ষমতা চালাবে। এই জন্য হলো তারা বিএনপি সরকারের সাথে নেগোসিয়েশন করে, তারেক রহমান খুবই উইক পারসন, খুবই দুর্বল পারসন, এই দুর্বল মরাকে গিয়ে ধরছে যে ঠিক আছে তোমাকে আমি ক্ষমতা নিয়ে আসি, কিন্তু আমাকে তুমি সব দিতে হবে। এবং যিনি নৌবাহিনী প্রধান করেছেন, আপনারা হয়তো এগুলো লক্ষ্য রাখেন না, হি ইজ নট দ্য গুড পারসন। এবং আমরা যদি আমাদের নৌ সেক্টরকে ঠিক না করতে পারি, তাহলে বাংলাদেশের সাগর আমরা কিভাবে রক্ষা করব। আপনি দেখবেন ডিফেন্সের ক্ষেত্রে এগুলো নিয়ে তো কথা বললে আর্মিরা খুব জ্বলে তেলে মানে উঠে, খুবই ভয়াবহ অবস্থা, মানে দুর্নীতির এত মহা উৎসব চলে সেখানে, এবং রাজনীতিতে এত বেশি ইন্টারফিয়ার করে তারা। আমরা তাদেরকে স্পষ্ট বলতে চাই, আপনারা যদি রাজনৈতিক ফিল্ডে আসেন তাহলে আমরা রাজনীতি ছেড়ে চলে যাই, আপনারা বাংলাদেশে, তাহলে আমরা বাংলাদেশের সীমান্ত রক্ষার জন্য কাজ করি, আমরা বাংলাদেশের ডিফেন্স পলিসি নিয়ে কাজ করি। আপনারা সবাই এত রাজনীতি নিয়ে ইন্টারেস্ট হলে রাজনীতিতে চলে আসেন, এবং রাজনীতিতে ওনারা মনে করে অনেক টাকা আছে, এই জন্য রাজনীতিতে আসে। তা আমরা বলবো যে এখন হলো মেজর হাফিজকে স্পিকার করা হয়েছে, ফলত স্বভাবতই স্পিকার যদি চলে যায় তাহলে হলো একটা শূন্যতা সৃষ্টি হয়। শূন্যতা সৃষ্টি হলে অটোমেটিকলি সেখানে হলো দায়িত্বটা হলো স্পিকারের কাছে চলে যায়। দেখবেন এই সময়ে অনেকগুলো ডিক্রি জারি হবে, এবং অটোমেটিকটা দায়িত্বটা চলে গিয়েছিল স্পিকারের কাছে। স্পিকার হলো ক্যান্টনমেন্টের লোক। ক্যান্টনমেন্ট বিশ্বাস করে এ আর্মি ইজ অলওয়েজ আর্মি, নাথিং এলস। ওরা হলো সিভিলিয়ানদেরকে অনেক ঘৃণা করে, যেটা বাংলাদেশে হওয়ার কথা ছিল না। এই জিনিসটা হলো সিপাহী জনতার গণ অভ্যুত্থান, যেটা সেই সময় ভাঙা হয়েছিল। পরবর্তীতে দেখেছিলাম আমরা কাজ করতে গিয়ে, যখন আমরা গণ অভ্যুত্থানের করতে গিয়েছি, আর্মিদের থেকে আমরা ভালো, আমরা সৈনিক থেকে মেজর পোস্ট পর্যন্ত ওয়েলকামিং পেয়েছি। কিন্তু যারা হলো দুর্নীতির মহা উৎসব, খুব ভালো পলিটিশিয়ান হয়েছে আর্মির মধ্যে, তাদের থেকে আমরা ওয়েলকামিংটা পাইনি। এবং আমরা যে বাংলাদেশে পরিবর্তন করতে চেয়েছি, সারা সেই পরিবর্তনের জায়গাটা হলো ওয়েস্ট দিয়েছে।